আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা সংবাদ শিরোনাম। ইসরায়েল হিজবুল্লাহ মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান। অন্যদিকে লেবাননে চীনের শান্তিরক্ষী বাহিনীর ব্যারাক ঘেঁষে বোমা বিস্ফোরণ। এদিকে মণিপুরে ঢুকেছে 900 কুকি যোদ্ধা, চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট প্রকাশ। এবার বৈরুতে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে 31 জন। আরও জানিয়ে দেব জাতিসংঘে যাওয়ার আগে ফিলিস্তিনি ইস্যুতে যে বার্তা দিলেন এরদোগান। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার ভেতরে হামলায় ইউক্রেনকে মিসাইল দেওয়ার প্রস্তাবে জার্মানির না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ইসরায়েল হিজবুল্লাহ মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান। দখলদার ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না। গুতেরেস বলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে চলমান মৌখিক এবং বাস্তবিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে তার। সম্প্রতি আরব নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এই উদ্বেগ প্রকাশ করেন। ওই সাক্ষাৎকারে গুতেরেস বলেন, এই সংঘাতের অবসান ঘটাতে প্রথমে যুদ্ধবিরতি জরুরি এবং এর পাশাপাশি লেবানন সীমান্তের সমস্যাগুলো সমাধান করতে শান্তিপূর্ণ আলোচনা শুরু করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমাধান ছাড়া গাজা বা লেবাননে মানবিক সংকট দূর করা সম্ভব নয়। ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত প্রসঙ্গে গুতেরেস উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সব রায়কে সম্মান জানানো উচিত। যদিও তিনি সরাসরি চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেননি, তবুও গাজা ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও চাপ সৃষ্টি করার আহ্বান জানান গুতেরেস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আইসিজে রায় অনুসারে গাজায় গণহত্যার ঝুঁকি রয়েছে, কিন্তু গুতেরেস জানান এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতিসংঘের নয়, বরং আন্তর্জাতিক আদালতের। তিনি আরও বলেন, জাতিসংঘের কাজ হল শান্তি প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় কণ্ঠস্বর হয়ে ওঠা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করা। চলমান সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য সরাসরি আহ্বান না জানিয়ে গুতেরেস বলেন, তার দৃষ্টিতে সেটি ফলপ্রসূ হবে না। এর পরিবর্তে তিনি এমন পদক্ষেপের উপর জোর দিয়েছেন যা বাস্তবসম্মত এবং ফলাফল অর্জন করতে পারে। তিনি আরও জানান, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম, আর এর মাধ্যমেই এই অঞ্চলে শান্তি ও পরিস্থিতি স্থিতিশীলতা আনাটা অপরিহার্য হবে। লেবাননে চীনের শান্তিরক্ষী বাহিনীর ব্যারাক ঘেঁষে বোমা বিস্ফোরণ। লেবাননে কর্মরত চীনের শান্তিরক্ষী বাহিনীর একটি ব্যারাক ঘেঁষে বেশ কিছু অ্যারিয়াল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সিসিটিভি জানায়, একটি পাহাড়ি এলাকায় অবস্থিত ওই সেনা ব্যারাকের প্রায় 700 মিটার দূরে ওইসব বোমা বিস্ফোরিত হয়। এ সময় ধোঁয়ায় কুণ্ডলিতে ছেয়ে যায় চারপাশ। বিস্ফোরণের সময় ব্যারাকটিতে সেনা প্রকৌশলীদের একটি কন্টিনজেন্ট শারীরিক প্রশিক্ষণ নিচ্ছিল। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায়। সৌভাগ্যক্রমে এই বোমা বিস্ফোরণে কোনো সেনা হতাহত হয়নি, তবে ব্যাপক বিস্ফোরণের শব্দে ও বোমার ছিটকে আসা খণ্ডাংশে ব্যারাকটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি। পরিস্থিতি শান্ত হওয়ার পর ব্যারাকের অবকাঠামো পরিদর্শনের সময় বেশ কিছু দরজা, জানালা, সিলিং ও কাচ ও আয়না ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়া ব্যারাক সংলগ্ন সিমেন্টের রাস্তা ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এর প্রতিবাদ জানিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই সময় থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে তারা। সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার ও শুক্রবারও লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মাঝে চীনা সেনা ব্যারাকের পাশে অ্যারিয়াল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে শেষ খবর পর্যন্ত কারা এর জন্য দায়ী সে বিষয়ে চীনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
মণিপুরে ঢুকছে 900 কুকি যোদ্ধা, চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট প্রকাশ। উত্তাল ভারতের পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। বিগত কয়েক মাস রাজ্যটি কিছুটা শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে সম্প্রতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে এরই মধ্যে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। সাংবাদিকদের তিনি বলেছে, আমরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে 900 কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে। এই গোয়েন্দা রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ গোয়েন্দা সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে মণিপুরের ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোর সকল সিনিয়র পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাঠানো ওই গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করা এসব কুকি সন্ত্রাসী সদ্য প্রশিক্ষিত ড্রোন ভিত্তিক বোমা, প্রজেক্টল মিসাইল এবং জঙ্গলে যুদ্ধে পারদর্শী। গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে, এরই মধ্যে ওই 900 কুকি 30 জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তারা মেইতের বিভিন্ন গ্রামে হামলা চালাতে পারে। গতকালে সংবাদ সম্মেলনে কুলদীপ সিং বলেন, আমাদের বিশ্বাস এই গোয়েন্দা প্রতিবেদন 100% সত্যি। বৈরুতে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে 31 জন। লেবাননের বৈরুতে শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় 3 শিশু ও 7 নারী সহ অন্তত 31 জন নিহত হয়েছেন। শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার এ হামলা হয়েছে। প্রায় 1 বছর ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষের মধ্যে সবচেয়ে মারাত্মক এ হামলা। নিহতদের মধ্যে হিজবুল্লাহর 16 সদস্য রয়েছে। খবর রয়টার্সের। হিজবুল্লাহ বলছে, শুক্রবারের হামলায় তাদের এক সিনিয়র নেতা ইব্রাহিম আকিল ও আরেক শীর্ষ কমান্ডার আহমেদ ওয়াহবিজ সহ 16 যোদ্ধা নিহত হয়েছেন। চলতি সপ্তাহে টানা 2 দিনের হামলার পর হিজবুল্লাহর উপর আরও একটি হামলার ঘটনা ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠীটির মধ্যকার দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলেছে। শুক্রবারের হামলার ওই স্থানে সাংবাদিকদের হিজবুল্লাহ সংলগ্ন পরিবহন মন্ত্রী আলী হামি বলেছে, অন্তত 23 জন এখনও নিখোঁজ রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি শত্রুরা এই অঞ্চলকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ধসে পড়া ভবনগুলো খনন করতে উদ্ধারকারীদের সাহায্য করার জন্য যানবাহন ও সরঞ্জাম পাঠিয়েছিল মন্ত্রণালয়। তিনি বলেন, আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুদের উদ্ধার করছি। মধ্যরাতের ঠিক পরে একটি বিবৃতিতে আকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিজবুল্লাহ। বিবৃতিতে তাকে শীর্ষ নেতাদের একজন বলে অভিহিত করা হয়েছে। এর আগে হামলায় হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছিল। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে 39 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 3000 জনের বেশি মানুষ। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছিল। তবে ইসরায়েল এমন অভিযোগ স্বীকার বা নাকচ করেননি। জাতিসংঘে যাওয়ার আগে ফিলিস্তিন ইস্যুতে যে বার্তা দিলেন এরদোগান। মুসলিম বিশ্বের যেখানেই কেউ নির্যাতিত নিপীড়িত হয় তাদের হয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। এই ইস্যুতেও মাঝে মধ্যে বেশ সরব ভূমিকা পালন করেন তিনি। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে আরও একবার মুসলিম উম্মার জন্য জোরালোভাবে আওয়াজ তুললেন তিনি। খবর ডেইলি সাবাহর। নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যাওয়ার আগে ফিলিস্তিনিদের ন্যায় বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন এরদোগান। এবার প্রতিশ্রুতি দিলেন জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের হয়ে কথা বলবেন তিনি। এরদোগান বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায় বিচারের এই লড়াইয়ে তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দিয়ে এই ইস্যু সমাধান করতে হবে। আর এই অঞ্চলে যেন ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি আসে তাও নিশ্চিত করতে হবে। বছর খানেক ধরে চলা গাজা যুদ্ধ এখনো থামবার কোনো সম্ভাবনা নেই। এমন প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা বলছে, জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সমর্থন আদায়ের চেষ্টা করবে তুর্কি প্রেসিডেন্ট। উল্লেখ্য, মঙ্গলবার সমাবেশের প্রথম দিনে তার নির্ধারিত বক্তৃতায় এরদোগান জাতিসংঘের ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের জন্য আহ্বান জানাবেন বলেও জানানো হয় প্রতিবেদনে। রাশিয়ার ভেতরে হামলা, ইউক্রেনকে মিসাইল দেওয়ার প্রস্তাব জার্মানির না। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার মিসাইল চাইছে ইউক্রেন। জার্মানির কাছে চাওয়া হচ্ছে 500 কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম শক্তিশালী টরাস মিসাইল। তবে ওই মিসাইল ইউক্রেনকে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে জার্মানির চ্যান্সেলর ওলফ স্কলজ। এ প্রসঙ্গে স্কলজ বলেন, অনেক পক্ষ থেকে ইউক্রেনকে টরাস মিসাইল হস্তান্তরের ব্যাপারে চাপ দেওয়া হচ্ছে। এই মিসাইল রাশিয়ার রাজধানী মস্কোতে
আঘাত হানতে সক্ষম, কিন্তু তা কখনোই কিয়েভকে দেওয়া হবে না এবং জার্মানি এই অবস্থানে অনড় থাকবে। গোলজের মতে এভাবে সংঘাত বাড়বে। এই পথে না হেঁটে সমঝোতার মাধ্যমে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান তিনি। তার মতে এখনই শান্তি আলোচনার যথাযথ সময়। এদিকে শেষ সপ্তাহে কাশকে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের থেকে উপনেভস্কা ও বকি অঞ্চল পুনরুদ্ধার করছে রুশ বাহিনী। যথাসময়ে শত্রু সেনাদের দখলে নেওয়া কাশকের বাদবাকি এলাকাও পুনরুদ্ধার করা হবে বলে প্রত্যয় জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ। রুশ বাহিনী কাশকে খুব ভালো করেছে দাবি করে তিনি বলেন, কখনো এবং কিভাবে কাশকের বাদবাকি অঞ্চল পুনরুদ্ধার করা হবে তা পরিকল্পনা করা হয়ে গেছে। আগে থেকেই শত্রুপক্ষকে তা আজ করতে দেয়া হবে না, এজন্য গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। কাশকে শত্রু বাহিনীর বিভিন্ন স্থানে জোরালো বিমান হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মাঝে এসব হামলায় তাদের উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রাণ হারিয়েছে, ধ্বংস হয়েছে সাজোরা যানসহ বিপুল সমরাষ্ট্র। একই সাথে জোরালো হামলার মুখে ইউক্রেনীয় সেনারা দোনেস্কের অতিমভক্স এলাকা থেকে পিছু হেঁটেছে বলেও দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।